মেয়ের বাবা খাইয়ে দিচ্ছে, মানে যা দেখছেন এটা হচ্ছে 50%, আমাদের গ্রুপের 50%, তাই তো মোটামুটি 120 মতো আছে, 60 মতো এসেছে। ফটো নেওয়া হবে তার জন্য চেষ্টা চলছে। বেঙ্গল ট্রাভেল ব্লগার্স গ্রুপ, হিপ হিপ। চিঠি আই হ্যায় চিঠি আই হ্যায়। কিন্তু চিঠি আজকাল আর আসে না, আজকাল আসে মেল, আজকাল আসে হোয়াটসঅ্যাপ। পলাশের থেকে হোয়াটসঅ্যাপে বার্তা এলো, পলাশ মানে নেচার সুম্বের পলাশ জানালো যে আমাদের একটা মিট আপ হবে এবং সেই মিট আপটা হবে এই জিপিওতে। এই প্রখর বৈশাখের রোদে আমি আর শুভেন্দুদা পৌঁছেছি হাওড়া স্টেশন। যেতে হবে জিপিও। হাওড়া থেকে গঙ্গার উপর দিয়ে নয়, গঙ্গার নিচে দিয়ে যাব জিপিও। এটা হাওড়া স্টেশনের 15 নম্বর প্ল্যাটফর্ম, আর এই হচ্ছে হাওড়া মেট্রো স্টেশন, একেবারে পাশাপাশি। এটা কিন্তু মূলত নিচে নামার জন্য সিঁড়ি আর এক পাশে এসকালেটর, আমরা কিন্তু সিঁড়ি দিয়েই নামলাম। এটা হচ্ছে আমার মেট্রোর কার্ড। এই কার্ডটা কিন্তু পুরনো যে মেট্রো, সেই মেট্রোর কার্ড, সেই মেট্রোর কার্ডেই কিন্তু আমরা এখানে যেতে পারবো। আমার এখানে মাত্র 55 টাকা আছে। শুভেন্দুদাকে দিচ্ছি 100 টাকা টপ আপ করবে, আর তার সাথে শুভেন্দুদা নিজের টিকিটটাও কেটে নেবে। এই হচ্ছে টিকিট কাউন্টার। প্রচুর টিকিট কাউন্টার আছে, কিন্তু বেশিরভাগ টিকিট কাউন্টারগুলো বন্ধ, কয়েকটাই মাত্র খোলা। মানে ওনারা যেটা চাইছেন সেটা হচ্ছে লোকে যেন স্মার্ট কার্ড ব্যবহার করে। এই মেট্রো যেহেতু গঙ্গার নিচে দিয়ে যাবে, তাই বুঝতেই পারছেন এই মেট্রো যাবে মাটির অনেক নিচে দিয়ে। মাটি থেকে 30 মিটার, মানে 3 দিয়ে গুণ করলে প্রায় 90 ফুট নিচে দিয়ে। আজকে প্রথমবারের জন্য হাওড়া স্টেশন থেকে মেট্রো ধরে আমি যাব মহাকরণ, মানে বিবাদীবাগ। এতদিন পর্যন্ত যখন হাওড়া থেকে বিবাদীবাগ যেতে হতো লঞ্চ পেরিয়ে গঙ্গার উপর দিয়ে যেতাম, আর এখন হাওড়া থেকে বিবাদীবাগ যাব গঙ্গার উপর দিয়ে নয়, গঙ্গার নিচে দিয়ে। এই গ্রিন লাইন মেট্রোর হাওড়া স্টেশন, এপাশে হচ্ছে হাওড়া ময়দান, সেটাই শেষ স্টেশন, আর এই পাশে হচ্ছে মহাকরণ, পরের স্টেশন এসপ্ল্যানেড। হাওড়া এখনও পর্যন্ত হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্তই এই মেট্রো যাচ্ছে। এসপ্ল্যানেড থেকে শিয়ালদা পর্যন্ত যে কানেকশন সেটা এখনও তৈরি হয়নি, আশা করা যায় এই বছরের শেষেই তৈরি হয়ে যাবে। প্রতি প্ল্যাটফর্মে স্ক্রিন গার্ড দেওয়া আছে। ট্রেন না ঢোকা পর্যন্ত এই যে স্ক্রিন, এই যে কাঁচের স্ক্রিন, এই দরজা কিন্তু খুলবে না। ট্রেনের দরজা খুলবে, সাথে সাথে এই স্ক্রিন গার্ড, এই যে প্ল্যাটফর্মের যে স্ক্রিন দেওয়া আছে সেটাও একসাথে খুলবে, পুরোপুরি সিনক্রোনাইজড। একইভাবে স্ক্রিন ডোর যেটা আছে সেটা বন্ধ হলো, ট্রেনের দরজা বন্ধ হলো, এরপরে ট্রেন চলে গেল হাওড়া ময়দানের দিকে। কয়েক সেকেন্ড তারপরেই আমাদের ট্রেন কিন্তু গঙ্গার নিচে দিয়ে যাবে, এবং ট্রেন যখন গঙ্গার নিচে ঢুকবে তখন কিন্তু মেট্রো টানেলে নীল আলো জ্বলে উঠবে। এটা মার্ক করা হয়েছে নীল আলো দিয়ে। এই আমরা কিন্তু এখন গঙ্গার নিচে দিয়ে, আমরা এখন মাটির 30 মিটার নিচে উপর দিয়ে বয়ে চলেছে গঙ্গা, যা যুক্ত করেছে শতাব্দী প্রাচীন দুই শহর কলকাতা ও হাওড়া। পরবর্তী স্টেশন মহাকরণ, দরজা ডান দিকে খোলা হবে। সিকিউরিটি স্টাফকে জিজ্ঞেস করলাম যে আমরা জিপিও যাব কোন গেট দিয়ে, বলে বি গেট দিয়ে বেরোবেন, কিন্তু আপনি এসকালেটারে যে কোনো এসকালেটারই চাপতে পারেন, কারণ সমস্ত এসকালেটারই আপনাকে নিয়ে যাবে প্ল্যাটফর্মের ঠিক মাঝখানটায়। কিছু বলবেন? আমি করে দেবো।
সি আর ডি গেট এদিকে, বি গেট এ পাশে। জিপিওতে যাওয়ার জন্য বি গেট, বি গেট টুয়ার্ডস রাইটার্স বিল্ডিং। একদিকে মহাকরণ, অন্যদিকে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, তার ঠিক এপাশ দিয়েই আমরা চলে যাব জিপিওর দিকে। এখানে এখন তৈরি হয়েছে একটা মিউজিয়াম এবং তার সাথে তৈরি হয়েছে শিউলি দ্য পার্সেল ক্যাফে। এই জিপিওর ভেতরেই হচ্ছে সেই শিউলি দ্য পার্সেল ক্যাফে, আর সেই ক্যাফেতেই হবে আজকে আমাদের বেঙ্গল ট্রাভেলস ব্লগার সামার মিট আপ। চলুন আমরা এখন যাই জিপিওর পার্সেল ক্যাফের ভেতরে। এই আয়োজক পলাশ, হাই, হ্যালো, সুমন, আর এই হচ্ছে সায়ন। কি খবর? এই দেবজিৎ, বাসুদেব দা, কখন এসেছো? আমি বাইকে? হ্যাঁ, বাইকে। এই গান শুনবো। আচ্ছা সই করে দাও, এখানে চ্যানেলের নাম লিখে দাও। শার্লক হোমস ফেমাস, কিন্তু ওয়াটসন সেও কিন্তু কম ফেমাস নয়। এই যে পলাশের সঙ্গে নেচার শুনবে পারিজাতদা, পারিজাতদার সাথে এই প্রথমবার মুখোমুখি দেখা হচ্ছে। শুধু শর্টস কন্টেন্ট দিয়ে চ্যানেলকে এগিয়ে নিয়ে যাচ্ছে, সেটা হচ্ছে দেবজিৎ। দেবজিৎ অন হুইলস। অনিন্দ্যজিৎ আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ, অত্যন্ত প্রিয়। আমরা সবাই একসাথে যে হয়েছি আজকে, এটাই হচ্ছে অনেকদিন পরে, একটা দারুণ ব্যাপার। অনেকদিন পরে আবার একসাথে জমিয়ে আড্ডা হচ্ছে। বাংলাতেই অনেক সুন্দর সুন্দর ট্রাভেল ব্লগিং এর কাজ হচ্ছে। আমরা তো আমাদের প্রয়োজনে দেখতে হয়, আপনারা উপভোগ করার জন্য বাংলা ট্রাভেল ব্লগ দেখুন। অবশ্যই অবশ্যই নিয়মিত বাংলা ট্রাভেল ব্লগগুলি দেখুন। কোথায় অরূপ? এখানে আয়, এনে বসে বল। সাথে সাথে হাতে কিন্তু ধরিয়ে দিলে এক বোতল করে জল আর তার সাথে একটা করে স্প্রাইট। এখন এই গরমের সময় সবচেয়ে ভালো খাবার। কেমন আছো? খুব ভালো আছি, আপনি কেমন আছেন? দারুণ দারুণ। প্রীতম এসছে? স্যারের আমি প্রস্তাবটা দিয়েছি, এনারা সবাই অ্যাকসেপ্ট করে, এবং এটা দেওয়ার ফলে এইখানে আমরা সবাই আজকে একসাথে হয়েছি। এইটাই আমাদের বিরাট বড় একটা আনন্দ যে এই রকম তীব্র গরমের মধ্যে এইভাবে সবাইকে একসাথে করতে পেরেছেন। মানে যা দেখছেন এটা হচ্ছে 50%, আমাদের গ্রুপের 50%। তাই তো মোটামুটি 120 মতো আছে, 60 মতো এসেছে। অনেকেই আছে, আমরা সবাই ট্রাভেল ব্লগার, সবাইকে এক জায়গায় আনাটা একটা সময়ে সম্ভব না। আজকে আমি কলকাতায় আছি, সঞ্জিত আছে, কিন্তু অন্য সময় হয়তো আমরা থাকবো না, অন্য কেউ থাকবে। এখন বাকিরা বেড়াচ্ছে, তো আপনারা জানেন এটা এই ধরনেরই কাজ, সবাইকে এক জায়গায় পাওয়াটা ইম্পসিবল। আমাকে এখানে বাইট দিতে বলা হয়েছে, বাট কি বাইট দেবো সেটা বুঝতে পারছি না। এখানে আমরা অনেকদিন পর, মানে দেখো বছরে সারা বছর সবাই তো আলাদা জায়গায় ঘোরে, তো বছরে একটা দিন আমরা এই গরমের মাঝখানেও এখানে এত সুন্দর একটা জায়গা, হেরিটেজ জায়গায় সবাই মিলে একসঙ্গে গল্প টল্প করছি, ছবি তুলছি, একটা মানে আলাদা একটা দারুণ সময় কাটছে। এখন প্রায় দেখতে দেখতে 1 ঘন্টা হতে চলে, আর 1 ঘন্টা বাকি আমাদের কাছে, বাট মনে হচ্ছে সারা সন্ধ্যে আমরা কাটাই এখানে, এরকম ব্যাপার। যাক, এইটুকুই বাইট দেওয়া ছিল। এবার খাওয়া দাওয়াটা আসলে ভালো লাগে, খিদে পেয়েছে অনেকক্ষণ ধরে, দেখা যায় বাস ঠান্ডা ঠান্ডা স্প্রাইট খাওয়ার পর এবার ফিশ ফ্রাইটার দিকে নজর গেছে আর কি, চলো দেখা যায়। আরে দারুণ লাগছে, এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি তো, মানে লাস্ট বছর হয়নি তো, লাস্ট বছর হয়নি বলে মিস করেছিলাম। এবছরের একটা এক্সপেকটেশন ছিল না এবছর হবে, কিন্তু হঠাৎ করে ডিসিশন নিল, কে নিয়েছে আমি জানি না, বাট যে নিয়েছে থ্যাংক ইউ সো মাচ। আমাকে যারা ইনভাইট করেছে এতে আমি অত্যন্ত খুশি এবং আমি খুবই আপ্লুত, এবং আমি চাই প্রতি মাসে একবার করে যেন এরকম আমরা মিট করতে পারি। খচ্চাত দেবজিৎ আর আমার মেন্টর সঞ্জিত। মেন্টার ফেন্টার কিছু নয়, যাই হোক বন্ধু। এইসব ডায়লগ দিচ্ছে সব একটা জানতার। একটা গ্রুপ ফটো নেওয়া হবে, তার জন্য চেষ্টা চলছে। দেখা যাক সবাইকে কতক্ষণ একসাথে করা যায়। বাকিরা ওইদিকে চাপো চাপো। এই ওর বেঙ্গল ট্রাভেল ব্লগার্স গ্রুপ হিপ হিপ। মেয়ের বাবা খাইয়ে দিচ্ছে।
রিয়েলি সত্যি করে আমার কি ভালো লাগছে যে ব্যবস্থাপনা করেছিলাম, এখনো পর্যন্ত গালাগাল খাইনি কারোর কাছে। গালাগাল খাওয়ার মতো কিছু হয়, দুর্দান্ত। এই গরমে খাবো ওই জন্য গালাগাল। পারিজাতদা দুর্দান্ত। এই অরূপ আর পলাশ এরা সব অ্যারেঞ্জ করেছে এই ফিশ ফ্রাই, আর তার সাথে এটা কি করেছে, এটা চিকেন ফিঙ্গার। এটা সারা বছরে ট্রাভেল ব্লগ সেরে এখানে ফুড ব্লগ করবো। পিছন থেকে ফুড ব্লগ আমাকে দেখছে এখন। এই যে ফিশ ফ্রাইয়ের কোটিং খুলে গেল, এই যে আমরা কাসুন্দিতে একটু ডিপ করে নিলাম, দেখছো পুরো পিওর ভেটকি, পিওর ভেটকি। অসাধারণ, দারুণ। সোদপুরের কোন দোকানে মিষ্টি সোদামিনি? এক পয়সা দেয়নি আমাকে, মদন মোহন ওইখান থেকে মাইক্রোফোন ধরবে, আমি আর জোরে বলতে পারবো না। মাইক নিয়ে আসো। এখানে সবাই একটুখানি প্রথমত বসুন, আর প্রত্যেক ট্রাভেল ব্লগার তাদের অভিজ্ঞতা থেকে খুব স্পেশাল কোনো একটা ঘটনা 2 থেকে 3 মিনিট বলা যাবে এমন এখানে এসে একজনের পর একজন সুষ্ঠুভাবে সুন্দরভাবে গুটি গুটি পায়ে এসে বলে চলে যাবেন। প্রথমে কে আসবেন? রিতম। রিতম এসো এসো। রিতম একজন শুরু তো করে দিই। ওই লিস্ট আছে না, লিস্টটা থেকে হ্যাঁ ঠিক আছে, রিতমকে দিয়ে শুরু করে তারপর দেখা যায়। আচ্ছা এটার গেন ফেটে গেলে আমার কিছু করার নেই। সিকিমের একটা খুব ছোট্ট এয়ারপোর্ট আছে প্যাকিয়ং এয়ারপোর্ট বলে। তো এই প্যাকিয়ং এয়ারপোর্টে যাওয়ার অভিজ্ঞতাটা ভয়ঙ্কর রকম স্পেশাল, কারণ আমি যে সময় গিয়েছিলাম সে সময় আকাশ একদম পরিষ্কার ছিল, কোনো মেঘের ঘনঘটা নেই, এবং অনেক দূর থেকে আমরা ফ্লাইটে বসে মাউন্ট এভারেস্ট থেকে শুরু করে মাকালু, কাঞ্চনজঙ্ঘা অদ্ভুত সুন্দরভাবে দেখেছিলাম। মানে এই অভিজ্ঞতাটা বোধহয় একদম শেষ দিন অবধি, যেদিন লাস্ট ক্যামেরা ধরবো ব্লগিং করার, মনে থাকবে। এটাই বলার ছিল। আমি এইটা একটা পাথরের উপর পা দিয়ে আরেকটা পাথরে যেতে যাচ্ছিলাম, তো যেটা ঘটনা, পাথরের মধ্যে একটা শ্যাওলা থাকে, জল পড়ে বলে আমার পাটা জাস্ট এরকম পরেই ছিটকে যায়। আর আমি মোটামুটি ওই পড়ার মুহূর্তে বুঝতে পারছিলাম যে আমার মানে ইহ জীবনের যাবতীয় সব কিছু সাঙ্গ হয়ে গেছে, আমি শেষ, আমি চলে যাবো নিচে। জাস্ট আমি পড়ে যাচ্ছি, সেই মোমেন্টে সামনে একটা বড় পাথর ছিল, আমি এরকম করে জড়িয়ে ধরেছি। আমি ট্রাভেল ব্লগ ঠিক করে বানাতে পারি না, শেখার জন্যই এসেছি। ফুড ব্লগ মেনলি বানাই। তো দেশ বিদেশ ঘোরার সুবাদে একটা অভিজ্ঞতা শেয়ার করি। ইন্ডিয়ানরা যখন বিদেশে বেড়াতে যায়, বেশিরভাগ ক্ষেত্রে লোকে শোনে ইন্ডিয়ান পাসপোর্ট নিয়ে গেলে লোকে অনেক রকমের প্রশ্ন করে, যেটা বাস্তব, বিকজ অনেক অ্যাক্টিভিটি ইন্ডিয়া থেকে লোকে গিয়ে করে থাকে বাইরে, যেটা নিন্দনীয় ব্যাপার। তো এরকমই কোনো একদিন সকালবেলা এই মনে এই ভয়টা নিয়ে কাজাকিস্তান বর্ডার থেকে উজবেকিস্তান বর্ডার ক্রস করছিলাম একদিন এক সকালে, মনে এই ভয়টা রয়েছে, কি না জানি বলবে। ল্যান্ড বর্ডার দিয়ে ক্রস করছি, যে ল্যান্ড বর্ডার দিয়ে অর্ধেক লোককে ফিরিয়ে দেয়। তো আমাকে দূর থেকে দেখে, এই যে এই ধারণা নিয়ে একটা লোক অনেক পেরোচ্ছে, আমাকে দূর থেকে দেখে ইমিগ্রেশন অফিসার মানে জাস্ট বুঝে গেল ইন্ডিয়ান। দূর থেকে ইমিগ্রেশন অফিসারটা আমাকে বললো জিমি জিমি আজা আজা। তো আমার মনে হয় এর থেকে বেটার এক্সপিরিয়েন্স, ইন্ডিয়ানদের প্রতি ভালোবাসা উজবেকিস্তান এবং কাজাকিস্তানের লোকের ওদের থেকে পেয়ে আমি অবাক। আমাকে ইমিগ্রেশনে দাঁড়িয়ে জিমি জিমি আজা আজা বলছে। বিভিন্ন জায়গায় বেড়ানোর সুবাদে একটা এক্সপিরিয়েন্স আমার হয়েছিল, সেটা আমি শেয়ার করছি। সেটা হলো থাইল্যান্ডে গিয়ে আমি আর অহনা দুজনে পুরো ডে ট্রিপে একটা থাইল্যান্ডে প্যাকেজ বুক করেছিলাম। দিনের শেষে যখন মানে সূর্য অস্ত চলে গেল, তারপরে আমাদেরকে বললো যে আপনাদের জন্য এটা সারপ্রাইজ রয়েছে। কি না, আমাদের ওই ট্যুরটায় সবাই ফরেনার ছিল, ইন্ডিয়ান বলতে আমরা দুজনই ছিলাম। আমাদের টাকা পয়সা নেই, আমরা দুজনে ওই ট্রিপটা মানে রাতের যে ফাইটোপ্ল্যাঙ্কটন দেখার ট্রিপ, ওটা বুক করতে পারিনি। সন্ধ্যেবেলা ওরা বললো যে আপনারা ছাড়া বাকি বোটে যারা রয়েছে তারা সবাই কিন্তু এই ট্রিপটা করছে, তো আপনাদের এটা কমপ্লিমেন্টারি দিচ্ছে না। বলতে বলতে বোটের সব লাইট অফ হয়ে গেল, চারদিকটা পুরো অন্ধকার, পুরো মনে হচ্ছে জলের তলায় অসংখ্য জোনাকি জল জল করছে। তো এবার লাদাখে গিয়ে যেটা হয়েছে, ঠান্ডার জায়গা, এত গরম, মানে এটা ক্যামেরাগুলো অফ করে দিলে হয় না? আচ্ছা থাকবে, আরে থাকুক থাকুক, পরে এডিট করে দিয়ে। ভোরবেলা 3টের সময় আমি উঠলাম, 2টোর সময় গর্বরঞ্জন যাব, গাড়িতে উঠে পড়লাম। গাড়িতে এবার গর্বরঞ্জন যাচ্ছি, 3 ঘন্টার ডিস্টেন্স, বাইরে -15, টয়লেট ওখানে নেই। ড্রাইভারকে বললাম চলে যাও, ঠিক এইভাবে চলে যাও, চারদিকে বরফ, -15 ডিগ্রি। এবার আমি চলে যাও তো কোথায় যাব? সামনে বইছে জাঁসকান নদী, সেটাও বরফ, তো কিভাবে যাব, কি করব? তো একটা পাঁচিল কোনো রকমে খুঁজে পেলাম, একটু গাছ, তার মধ্যে গিয়ে নিজেকে আড়াল করে কিছু একটা করার চেষ্টা করলাম। এবার তখন খালি আমি ভাবছি, হে গাইস,
ভিডিওটা যদি করতে পারতাম। আমি এখন পটি করছি গাইস, -15 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে গাইস, দেখুন চারদিকে বরফ গাইস। হ্যাঁ, আজকাল জামা কাপড় খুলে যেরকম কন্টেন্ট হচ্ছে তার তুলনায় আমার মনে হয় ওই কন্টেন্টটা বেটারই হতো। পসিবল হওয়া, হ্যাঁ হওয়া পসিবল একদিন বা দুদিনের জন্য, বাট মানে ওই মানে আমরা যে ঘুরতে যাই, ঘুরতে গিয়ে হয় কি যে বিভিন্ন জায়গায় যে ঘুরছি, ঘুরতে ঘুরতে ব্লগিং করতে গিয়ে সেই জায়গাটাকে কিন্তু ভালো করে আমাদের দেখাই হয় না। আমরা একবার গিয়েছিলাম রানীক্ষেত, সেই রানীক্ষেতে গিয়ে আমরা হেঁটে যাচ্ছি, আর স্বাভাবিকভাবে সারাদিনের পরিশ্রমের একটা ধকল রয়েছে, তার ফলে একটু খিদেও পেয়েছে। ওই জঙ্গলের থেকে নিচে দেখছি একটা রেস্টুরেন্ট রয়েছে, আমরা সেখানে খেতে ঢুকলাম। এবার ঢুকে কি হলো সেটা কিন্তু এ বলবে, কেননা খাওয়ার অর্ডার ও দিয়েছিল। না আসলে আমরা দেখলাম ওখানে লিস্ট রয়েছে, সেখানে মানে দেখে খুব আনন্দ হলো, আমাদের ভীষণ উৎফুল্ল, কারণ ওখানে লেখা রয়েছে আলুর চপ, ভেজিটেবিল চপ, সঙ্গে ফিশ ফ্রাই। স্বভাবতই বাঙালি, ফিশ ফ্রাই দেখলে কেমন একটা জিভটা লোভে একদম লক লক করে। তা আমরা বললাম ঠিক আছে চলো, আমরা বলে দিলাম যে ফিশ ফ্রাই আনো। তো ঠিক আছে বসে আছি, ফিশ ফ্রাই আর দেয় না। অনেকক্ষণ বসে থাকার পর আমরা বলছি ক্যা ভাইয়া ক্যা হুয়া अभी तक नहीं दिया? बोले अरे माजी 2 मिनट रुके, अभी आया है ना, फ्रेश है एकदम फ्रेश, अभी आएगा। ঠিক আছে ফিশ ফ্রাই বানাতে তো একটু সময় সাপেক্ষ, হ্যাঁ ঠিক আছে আসুক। এই সময় কিছুক্ষণ পরে দেখলাম ট্রেতে করে প্লেট নিয়ে ফিশ ফ্রাই এসে উপস্থিত। আমি তো দেখে মাথায় হাত, আমি এইটা কি? বলছে ফিশ ফ্রাই ফ্রেশ হয়, अभी आया है। বলে কি না, দেখলাম মাছের পেটি দুটোকে ভেজে আমাদের সামনে দিয়েছে যে না ফিশ ফ্রাই, রুই মাছের পেটি সুন্দর করে ভেজে সেটাকে ফিশ ফ্রাই বলে আমাদের সামনে দিয়ে দিয়েছে। এবার আমি তো আচ্ছা ঠিক আছে, আচ্ছা এবার বেড়ানোর অভিজ্ঞতা সম্বন্ধে যদি কিছু বলতে হয় তাহলে ব্যাপারটা হচ্ছে যে আমার ওই আপনারা জানেন যেখানে সেখানে জলে নিয়ে পড়ি, গামছা টামছা ব্যবস্থা, তো যাই হোক, তো এরকম বিভিন্ন ঘটনা ঘটে আছে। তার মধ্যে ছোট একটা ঘটনা বলি। একবার ওই বনগাঁর দিকে একটা জায়গায় গিয়েছিলাম, বেরির বাওড়ে। সেখানে জল দেখলে আমি পাগল হয়ে যাই। তো সেখানে দিলাম ঝাঁপ একদম নৌকার মাঝখান থেকে, ওটা কোনো প্ল্যানে ছিল না, জাস্ট জামাটা খুললাম, গেঞ্জি পরে ঝাঁপ দিলাম। ঝাঁপ দিয়ে ওটা সারা গা লাল লাল টাইপের হয়ে গেল। সেটা কিন্তু ভিডিওতে দেখাতে পারিনি, মানে কি জানি না। তারপরে আমাকে বললো এটা চুলকুনি আছে জলেতে, মানে আগে বললে ওরম করতাম না। আর এই যে ভদ্রলোকটাকে দেখছেন আমার সঙ্গে ভিডিওতে, এ তো সবসময় বলে দুর্দান্ত, খুব ভালো। মানে এরপরে আপনার এক্সপিরিয়েন্স মানে ওরা কোনো মুখ থেকে কিছু পাই না, আর কিছু পাই না, শুধু রিয়াকশন পাই। না যাই হোক, তো মানে এই চ্যানেলটা খোলার পিছনে আমার সবথেকে বড় যে কৃতিত্ব সেটা হচ্ছে মা। তো প্রথমে আমি ফুড ব্লগ দিয়ে শুরু করেছিলাম আমার চ্যানেলটা, বাট তারপরে আস্তে আস্তে করে লকডাউন যখন খুলছে তখন মানে ঘুরতে যাওয়া শুরু করি। তো একেবারে প্রথমের দিকে একটা দারুণ অভিজ্ঞতা আমার সারা জীবন মনে থাকবে, সেটা হচ্ছে তখন আমি গেছিলাম হচ্ছে দীপদাও গেছিলো তার আগে কর্তারপুর। তো কর্তারপুরে আমি যখন যাই তখন পুরো ওই সময়টা পুরো সেকেন্ড লকডাউন স্টার্ট হয়েছে, সবে চারিদিক বন্ধ। তার আগে সমস্ত প্রসেস কমপ্লিট করেছি, কমপ্লিট করে আমরা 3 বন্ধু ঠিক করেছি যে আমরা পাকিস্তান যাব আর কি। তো ঘটনাটা ঘটেছিল আমরা সেদিন ডিসেম্বর মাসে কোনো একটা দিন ছিল, তারিখটা ঠিক মনে নেই, অমৃতসর থেকে ডেরা বাবা নানকের দিকে যাচ্ছি। তো পথটা ভীষণ সুন্দর, আর বাইরে তুমুল বৃষ্টি হচ্ছিল, মানে আমাদের এখানে বর্ষাকালে যেরকম বৃষ্টি হয় তখন সেরকম ওখানে বৃষ্টি হচ্ছিল। তো আমরা যখন ঢুকলাম, তো উনি যিনি ছিলেন অফিসে, তো আমাদের দেখে বললো, তখন আমরা তো আরও ছোটো এখনই ছোটো, আরও ছোটো 3-4 বছর আগে, 3.5 বছর আগে। তো খুব আপসেট হয়েছিল যে আমরা যখন শুনলো যে কলকাতা থেকে এসছি কর্তারপুর যাবো বলে, এইটুকুটুকু ছেলে তো গুরুদ্বারাতে থাকবে। তো আমাদের দেখে উনি কি জানি না কি মনে হলো, আমাদের একটা রুম দিল, 140 টাকা ভাড়া নিয়েছিল ওই 3 জনের রুমটা 3 তলায় ছিল। তো সেই রাত্রে দেখালো যে আজকে থান্ডারস্টর্ম চলবে, কালকে গোটা দিন 95% বৃষ্টি উইথ থান্ডারস্টর্ম আর কি, এরকম একটা কন্ডিশন। তারপরের দিন মানে ওই দিনকে রাত্রেবেলা আমাদের ঘুম হয়নি, পরের দিন আমাদের মানে বর্ডার পেরিয়ে কর্তারপুর যাওয়ার কথা। তো সারা রাত আমরা বসে প্রে করছি না কালকে কোনোভাবে একটু বৃষ্টি কম হয়। 1993 সালের কথা, তখন আমি কলেজে পড়ি, মানে আমার কলেজ হচ্ছে জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ। আমার বন্ধু কুন্তল বলল ও ফার্মাসি পাস করেছে, আসামের একটা টি ফ্যাক্টরিতে অ্যাপ্লাই করবে।
ওর আবদার হচ্ছে যে তুই তো ওখানে থাকিস, তাহলে চল না আমার সাথে, ওখানে আমি ইন্টারভিউ যাবো, আমি ওদের কিছু চিনি না। কলেজে এসেছি, হোস্টেলে এসেছি, চান করেছি, ব্যাগ নিয়েছি, ব্যাগ নিয়ে আলিপুরদুয়ার থেকে মিটার গেজের ট্রেনে আমরা যাব হচ্ছে রাঙাপাড়া। রাঙাপাড়া একটাই ট্রেন যায়, মানে সন্ধ্যের দিকে যায়, সেই ট্রেনটাই সকালবেলায় ফেরে। জেনারেল ক্লাসে উঠেছি, একটাই জেনারেল ক্লাস, কাঠের বগি, নিচে কাঠের বেঞ্চ, আর উপরে হচ্ছে লাগেজ রাখার জায়গা, যেখানে রাত্রিবেলায় লোকেরা শোয়। মুড়ি চানাচুর এইসব দিয়ে আমাদের ডিনার হয়ে গেছে। আমার সাথে ছিল আমার একটা লুফথানসার ব্যাগ, সেই ব্যাগে আমার সমস্ত কিছু ছিল, মানে ওই বাবা যে টাকা দিয়েছিল সেই টাকা থেকে এরকম করে কত টাকা নিয়েছি আমি জানি না, পার্সের মধ্যে ঢুকিয়ে নিয়ে এসেছি। আমার দুটো অ্যাডিডাসের মোজা কিনেছিলাম 60 টাকা দিয়ে, জুতোগুলো ফ্যানের উপরে তুলে দিয়েছি, আর ওই মোজাগুলো ব্যাগের মধ্যে করে আমার ব্যাগটা পাশে চাদর ঢাকা নিয়ে শুয়ে পড়েছি। কিছুক্ষণ গেছে, কতক্ষণ গেছে জানি না, হঠাৎ না কিরকম একটা আনক্যানি ফিলিংস হচ্ছে, মানে একটা অস্বস্তি হচ্ছে। ঘুম ভেঙেছে, ঘুম ভেঙে দেখলাম আমি এপাশের উপরে শুয়েছি, ওপাশের উপরে কুন্তল শুয়েছে। আমাদের নিচেগুলো যারা বসেছিল এতক্ষণ তারা সবাই নেমে গেছে, শুধু ওপাশে কুন্তল, এপাশে আমি। ট্রেন চলছে। এবার কীরকম একটা মনে হলো, দেখি আমার যে ব্যাগটা ছিল সেই ব্যাগটা নেই, ব্যাগটা নেই, কুন্তল রেখেছে। তারপরে মনে হলো আমার ব্যাগ কুন্তল কেন রাখবে, এই কুন্তল কী হয়েছে, বলে এই আমার ব্যাগটা কোথায়, তোর কাছে? বলে তোর ব্যাগ আমার কাছে কেন থাকবে? আমার ব্যাগ কই, ব্যাগ কই, ব্যাগ তো কোথায় জানি না। এবার ও বলছে এই তোর যে আমার যে বাঙ্ক, ওর নিচে 3টে ছেলে বসেছিল, বারবার আমার সাথে চোখাচোখি হচ্ছিল আর চোখ নামিয়ে নিচ্ছিল, ওই মালগুলি চুরি করেছে। এবার ওই মাল চুরি করেছে, চুরি করে কোথায় গেছে, কোথায় খুঁজে পাবো? এবার ওই কম্পার্টমেন্টে এদিক ওদিক করছি, সবাইকে বলছি ঘটনাটা। এবার ও বলছে যে এটা একটা গ্যাং আছে, এরা এখনও নামেনি, ট্রেন বড়াপেটা ঢুকছে, ওরা বড়াপেটায় নামবে। এবার বড়াপেটায় নামবে, বড়াপেটা মানে তখন সে আসামের বড়াপেটা, অ্যাটলিস্ট রিভলভার না হোক একটা ছুরি তো সে বার করবি, তার থেকে ব্যাগ আমি নেব কীভাবে? ট্রেনের বাকি যে কম্পার্টমেন্টে যারা আছে তারা কিন্তু সবাই নজর রাখছে, বলছে যে আচ্ছা আমরা এই গেটটা দেখছি, মানে 4টে গেট, তো এপাশে 2টো গেট, এপাশে কোন গেট দিয়ে ওরা নামবে আমরা জানি না। কুন্তল ওপাশের গেটে, আমি এপাশের গেটে, আর এই দিকের এপাশের গেট দুটোতে ট্রেনের বাকি যে প্যাসেঞ্জার তারা। এবার কুন্তল ওই ছেলেগুলোকে তো দেখেছে, আমি তো ছেলেগুলোকে দেখিনি, আমি তো পুরো আমার নিচে প্লাস আমি চাদর ঢাকা দিই, ওরাও আমাকে দেখেনি কিন্তু। এবার কুন্তল হাঁটাচ্ছে, ছিল ওই যে যাচ্ছে, ওরা ওই যে এই যে যাচ্ছে, যখনই বলেছে আমাদের ট্রেন দাঁড়িয়েছে প্ল্যাটফর্মে নয়, তার পাশে মালগাড়ি দাঁড়িয়েছে, আর তার পাশে প্ল্যাটফর্ম যেটা 1 ফুট মতো উঁচু। ওরা ওইখান থেকে নেমে মালগাড়ির তলা দিয়ে গলে প্ল্যাটফর্মে উঠে গেল। আর আমি এখানে ছিলাম, আমি এপাশ দিয়ে ঘুরে ট্রেন থেকে নেমে মালগাড়ি এপাশ দিয়ে ঘুরে প্ল্যাটফর্মে উঠেছি। আমি দেখতে পাচ্ছি ও এগিয়ে আসছে, ওর কাঁধে আমার লুফথানসার ব্যাগ আর কি, মানে এরকম করে চাদর জড়িয়ে ও কিন্তু ক্যাজুয়ালি হাঁটতে হাঁটতে আসছে, আমিও যাচ্ছি। এবার আমি ভাবছি ও যে আসছে, আমি ওর থেকে ব্যাগটা দেবে বললে তার ব্যাগটা দেবে না, তো ও এরকম এগিয়ে আসছে, মানে এখন সামনাসামনি এসে গেছে আর কি। যখন এরকম ওর কাঁধ থেকে ব্যাগটা করে ব্যাগটা এক ঝটকা থেকে নিলাম, ও তখন একটা 4 অক্ষরে গালাগাল দিল, দাদা বলে একটা গালাগাল দিলাম। ওই গালাগাল শুনে যে এত শান্তি, আমি ব্যাগটা তো নিলাম, ব্যাগ যখন নিলাম তখন আমাদের ট্রেন মেরে ছেড়ে দিয়েছে। এবার আমি ট্রেনের পেছন ছুটছি, লাস্ট কম্পার্টমেন্ট মানে গার্ডের কম্পার্টমেন্টের পেছন ছুটছি, আর কুন্তল ওখান থেকে বলছে তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, ও মাথা মোটা, ট্রেনটা টান, ও তখন তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, আরও জোরে, আরও জোরে। এরকম করতে করতে দৌড়ে করে ওখানে গিয়ে, মানে ওখানে তো ট্রেন মিটার গেছে, ট্রেন বেশি স্পিড নেই, লাস্ট কম্পার্টমেন্টে গিয়ে উঠলাম। তো লাস্ট কম্পার্টমেন্টে উঠে তখন প্রচণ্ড হাঁপাচ্ছি, তো লোকজন জিজ্ঞেস করছে যে কি ব্যাপার, এত হাঁপাচ্ছেন কেন, কি হয়েছে? এবার আমার কাউকে বিশ্বাস করতে ইচ্ছা করছে না, মানে আমার মনে হচ্ছে এরাও যদি আবার আমার মেরে ওরকম হয়েছে, আমার থেকে সব কিছু কেড়ে নেয়। তো আমি বলছি না কিছু হয়নি, ওই ট্রেনটা মিস হয়ে যাচ্ছিলো বলে আমি বাথরুমে ঢুকলাম। এবার বললাম ব্যাগ নিয়েছে, যা জিনিসপত্র সব তো সাবার করে দিয়েছে। তো ব্যাগটা খুললাম, দেখলাম মোজা দুটো আছে, যাক 60 টাকা আছে, হ্যাঁ। তারপরে দেখলাম পার্স আছে, পার্সই আছে, টাকা কি আর থাকবে? খুলে দেখলাম না, টাকাও ইনট্যাক্ট আছে, টাকা যখন আছে সব কিছু আছে। ব্যাগ নিলাম, এবার আমি তো পরের কম্পার্টমেন্টে যেতে পারছি না, আবার পরের স্টেশনে ট্রেন দাঁড়ালো, আবার গিয়ে ওখানে কুন্তলের সাথে গিয়ে পরের দিন সকালে গিয়ে পৌঁছলাম। মানে ওটা হচ্ছে আমার জীবনের দুর্দান্ত ঘটনা, তখন তো এই সব 93 সালের ঘটনা।
এই এবং শুধু মানে এই যে আজকে অনুষ্ঠানটা হলো, এই মিট আপটা হলো বিজয়ার পরে আবার এই গরমের যে মিট আপ, এটাও কিন্তু দুর্দান্ত। এরকম মিট আপ মাঝে মাঝেই করতে হবে, আরও করতে হবে। আর এখন তো আমাদের মিট আপ করারটা খুব সহজ। এবারের মিট আপের জন্য পলাশ, অরূপ এরা সুন্দর আয়োজন করেছে, দুর্দান্ত আয়োজন, জায়গাটাও খুব ভালো। পরের বার মিট আপ আবার সবাই মিলে একসাথে হবো। চেনেন কিনা যাই না, গত বছর 5 লাখ পার করেছি আমি সাবস্ক্রাইবার হিসাবে। যাই হোক, এইটা আমার কাছে বড় অ্যাচিভমেন্ট, আমি এত লোক ভালোবাসে। তো আমি আর আমার স্ত্রী ঘুরে বেড়াই, স্ত্রী আসতে পারেনি কারণ আমার বাচ্চা ছোট। তো একটা আমাদের অভিজ্ঞতা জানাই, দার্জিলিংয়ে যাচ্ছিলাম তখন। তো আমার ওয়াইফের হচ্ছে খুব মোশন সিকনেস, বমি করে গাড়িতে উঠলেই। তো দার্জিলিং তো এমনি সুস্থ মানুষ অসুস্থ হয়ে যায়, সেখানে পাহাড়ে উঠে একটা হোটেল যেখানে ঠিক করা ছিল সেখানে পৌঁছেছি, উঠে পড়েছি উপরের তলায়। আমি আর ওয়াইফ সব লাগেজ ফাগেজ নিয়ে উঠে পড়েছি। দেখি কি ওই হোটেলের মালকিন দিদি এসে ডাকছে, বলছে ড্রাইভার আপনাকে ডাকছে। আমি বলছি কী ব্যাপার, কি মানি ব্যাগ ফেলে এসেছি, কিছু ফেলে এসেছি। আমি চটপট করে নিচে এসেছি, দেখি উনি একটা বালতি হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন। আমি বলছি কী ব্যাপার, বলছি গাড়িটা ধুয়ে দিয়ে যান, বমি করেছে আপনার বউ। পুজোর পরে দারুণ সময় কাটলো, 2 ঘন্টা পরে 2 ঘন্টা বেশি সময় কাটলো। হচ্ছে মারাঠি মেয়ে বাঙালিকে বিয়ে